মুখ্যমন্ত্রী আবার মাফ করবেন দর্শক, আমি চেষ্টা করেও না বলতে পারছি না, প্রাক্তন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী। এক কথায় আমি মুখ্যমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিলাম। দিদি দিদি ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এক কথায় তোমাকে যদি তাকে বিশেষিত করতে বলা হয়, কি করবে? ছি, যদি তিনি সাগরিকা ঘোষের গায়ে হাত তুলে থাকেন তাহলে একটা কথাই, ছি দিদি ছি। যদি না তুলে থাকেন, এ তো আমরা অভিযোগ পাচ্ছি, সত্য মিথ্যা জানি না। হ্যাঁ, যদি না তুলে থাকেন তাহলে কি বলতে? তাহলেও ছি বলতে? তিনি আমাকে ফিজিক্যালি মেলাইন করেছেন, ফিজিক্যালি এই গল্পটা শুনে শেষ করব। ফিজিক্যালি মেলাইন করেছেন, অনেকবার মেলাইন করেছেন ফিজিক্যালি। এই গল্পটা শুনে শেষ করব, কি করেছে? ফিজিক্যালি মেরেছেন আমাকে। নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমার পাশে যিনি বসে আছেন তার সম্পর্কে আমার নতুন করে বলার কিছু নেই। রাজ্যের ঐতিহাসিক পালাবদলের বলা যায় সূত্রপাত যার হাত ধরে, এবং অনেকের চোখে তিনি হিরোইন, অনেকের চোখে তিনি ভিলেন, কিন্তু তিনি তার গোটা জীবনটা, গোটা রাজনৈতিক জীবনটা উৎসর্গ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, এটা বলতেও এই মুহূর্তে অবাক লাগছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সারাটা জীবন। তিনি যদি কোনো ভুল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তিনি যা যদি কিছু ঠিক করেন সবটা করেছেন, এরকম আনুগত্য। এবং রাজ্যের পালাবদলের সূত্রপাত কি সেদিনই হয়েছিল, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গিনী সোনালী গুহ হাউ হাউ করে চোখের জল ফেলে কাঁদতে কাঁদতে দল থেকে পদত্যাগ করেছিলেন, সরে এসেছিলেন। কেন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে এরকম? কি ছিল নেপথ্যে কারণ? কেন রচনা করতে পারলেন না ইতিহাস সোনালী গুহ? সাতগাছিয়া কেন্দ্রে জ্যোতি বসুর কেন্দ্র, জ্যোতিবাবুর রেকর্ডকে কেন স্পর্শ করতে পারলেন না সোনালী গুহ? কথা বলবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আবারও ভুল করে ফেলছি, অনেকেই হয়তো ভুল করে ফেলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক না জানা ইতিহাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক না জানা ইতিহাস, দলের পতনের কারণ সব থেকে ভালো করে যিনি বলতে পারবেন তিনি আমার সঙ্গে। আজকে তিনি ঈষৎ অসুস্থ, কিন্তু একটা সময় বাংলার রাজপথ, বাংলার মাঠ ঘাট দাপিয়ে বেরিয়েছেন। যে বিজেপিকে শত্রু মনে করতেন, আজকে সেই বিজেপির শিবিরে তিনি একজন অন্যতম গুরুত্বপূর্ণ সেনানী। শারীরিকভাবে যতটা না আছেন, তার থেকেও বেশি করে মানসিকভাবে আছেন। সোনালিদি, কেমন আছো তুমি? না, মরে বেঁচে আছি। না না, তা কেন আছে, আজকে তো তোমার খুশির দিন। হ্যাঁ, অবশ্যই খুশির দিন। আচ্ছা, তুমি আমাকে একটা কথা সবার আগে বলো। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন তোমার স্নেহের, তারপরে তুমি শিশির অধিকারীর কাছে গিয়েছিলে কাঁথিতে, এই সব কিছু ইতিহাসে আসবে। সবার আগে যেটা জানতে চাইবো, এর আগের আমার সাক্ষাৎকারেও তুমি অনেক কথা বলেছো, সবার আগে যেটা জানতে চাইবো যে কেন সাতগাছিয়া কেন্দ্র থেকে হঠাৎ করে তোমাকে নমিনেশন দেওয়া হলো না, কেন? সেটা তো যার দল আমরা করতাম, এখন আমি আন্তরিকভাবে বিজেপি করি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি তৃণমূল ছাড়লে কেন, এই তো আমার বাড়ি, হুম, আমি তোমাকে তুই বলি। একদম হ্যাঁ, একদম। তুমি বলো তো। হ্যাঁ হ্যাঁ, এই তো আমার বাড়ি। হুম। 10 বছর পরেও সেদিন হয়তো আমি থাকবো না, তোকে আসার জন্য আমন্ত্রণ রইল। আমি যতটা না শারীরিক অসুস্থ, তার থেকে বেশি মানসিক অসুস্থ হয়ে গেছি। কারণ আমি 22টা ছেলে মেয়েকে রাজ্য বিধানসভায় ডেপুটি স্পিকার থাকাকালীন আমি চাকরি দিয়েছি। তাতে আমার পরিবারেরও যার মানে কেউ কেউ আছেন, আমার পার্সোনাল ড্রাইভারও আছেন, আমার আত্মীয় স্বজনরা অনেকেই আছে। একজন আমাকে বলে, বৌদি 22টা ছেলে মেয়েকে তুমি চাকরি দিয়েছো, আজকে দেখলাম সুজিত বোসকে দুর্নীতির কারণে গ্রেপ্তার করা হয়েছে, খারাপ লাগলো। সুজিত বোস তো একসময় আমাদের কলিগ ছিলেন, তিনি যে এত বড় দুর্নীতির সঙ্গে যুক্ত আমি জানতাম না। আমাকে অনেকে বলেন, তোমার সঙ্গে তো পার্থ চ্যাটার্জিরও ভালো সম্পর্ক। বললাম হ্যাঁ। বলে, পার্থ চ্যাটার্জি দুর্নীতি করতে তুমি জানতাম না? না। পার্থ চ্যাটার্জি, সুব্রত বক্সী দুজনেই আমাকে ওস্তাদ বলেন। আমি একটু ওস্তাদি মারতাম, তো একটু মাতব্বর ছিলাম। বক্সিদা এই হবে ওই হবে। পার্থদা হঠাৎ, আমি তখন ডেপুটি স্পিকার, আমার চেয়ারে, ডেপুটি স্পিকার বা স্পিকারের থাকে একটা চেয়ার থাকে, চেয়ারের দিকে আসলো। তখন শীতকাল, আমার স্কিনটা তো অয়েলি, তবু আমি নিজেকে, আমি তো দেখতে সুন্দর না, আমি নিজেকে একটু না ঠিকঠাক না, কে বললো সুন্দর না? না, আমি একটু নিজেকে ফিটফাট রাখার চেষ্টা করি। পার্থ আমার টেবিলে এসে বললেন, ওস্তাদ তোর গা থেকে না সুন্দর গন্ধ বেরোচ্ছে। তখন আমি বললাম, পার্থদা আমি যে ভেজলিন মেখে এসেছি। পার্থ বললো, শুধু তুই মাখবি, আমাকে একটা ভেজলিন দে। তখন তিনি শিক্ষামন্ত্রী। তখন আমি বললাম, ঠিক আছে, কালকেই তুমি ভেজলিন পেয়ে যাবে।
পার্থদা ওটা গিয়ে বেহালার পার্টি অফিসে বললেন। বেহালায় একজন কাউন্সিলর তার নাম করে তাকে বিব্রত করছিল, মহিলা কাউন্সিলর। তিনি আমাকে বললেন, তুই নাকি পার্থদাকে ভেজলিন দিবি বলেছিস। তখন আমি বললাম, শোন, তার সঙ্গে আমার তুই তো কারি সম্পর্ক, শোন, পার্থদা একজন শিক্ষামন্ত্রী, তিনি আমার থেকে একটা ভেজলিন চেয়েছে। ভেজলিনের কতই বা দাম, 200, 300, 500 ম্যাক্সিমাম। ওই বডি লোশন। হ্যাঁ, বডি লোশন। বলে, জানিস পার্থদা বডি স্পা করায়। কোনোতেই। কিন্তু আমার চেয়ারেরও তো একটা সম্মান আছে। তিনি এসে বলবেন যে, ওস্তাদ, তোর গা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি তখন বলে ফেললাম যে, পার্থদা, আমি তো ভেজলিন মেখে এসেছি। তখন উনি বললেন যে, পার্থদা তো বডি স্পা করে, তার করাতেই পারে। আবার চেয়ারেরও তো একটা সম্মান আছে। পার্থদাকে আমি যথারীতি ভেজলিনটা দিলাম। পার্থদা বললেন, আমাকে এরকম করে আমার ওনার গাটা আমার নাকের কাছে নিয়ে বললেন, শোক শোক, আমি ভেজলিন মেখে এসেছি। পার্থদার গা থেকে যথারীতি আমার গায়ের মতো গন্ধ বেরোচ্ছে। পার্থদাও যে এত দুর্নীতি করতে, এটা কিন্তু আমি জানতাম মানে টাকার গন্ধটা পাওনি না, কিন্তু গায়ে ভেজলিনের গন্ধটা পেয়েছে। পার্থদা যে দুর্নীতি করেন, তার সাপোর্টে আমার মেয়ে তখন সাউথ পয়েন্টে পড়তো। হ্যাঁ। মেয়ের স্কুল থেকে একদিন ফোন এলো, মেয়ে আমার দুষ্টু না, একটু বাধ্য টাইপের। তখন আমার হাজবেন্ড ফোন ধরেছে, বললেন, আপনারা কি ঐশানীর পেরেন্টস কথা বলছেন? তখন ও বললেন, হ্যাঁ। আমি বুঝতে পারলাম ও ফাম্বল করছে। তখন আমি তো একটু ডাক সাইটে, আমি বললাম, কি হলো, তোমাকে কি বলছে? বলে, ওর ডাকনাম দিয়া, আর ভালো নাম ঐশানী। বললো, দিয়ার স্কুল থেকে ফোন এসছে। আমি বললাম, ফোনটা আমাকে দাও। ফোনটা নিয়ে আমি বললাম, হ্যাঁ, আমি ঐশানীর মা কথা বলছি, নমস্কার। বললো, ঐশানীর দিকে আজকে আপনার একটু নজর রাখবেন। তখন আমি বললাম, হঠাৎ আপনি এই কথাগুলো উচ্চারণ করছেন কেন? ঐশানী কি কোনো দুষ্টুমি করেছে? বলো, ঐশানী তো দুষ্টুমি করার মেয়েই না। কি ঠিক আছে বাবু, ঐশানী তো দুষ্টুমি করার মেয়ে না। ঐশানী বাড়িতে আসো, এসে ও বাবাকে পাপা বলে, পাপা, আমাদের কি অনেক টাকা? বুঝতে পারছি। তুমি এটা আমাকে আগের ইন্টারভিউতে বলেছিলে, বাচ্চাদের মনে একটা এফেক্ট করে। দিয়ে তারপর তখন ওর পাপা বললো, আমাদের টাকা আছে তো কি হয়েছে? তো কার কি? বললো, আমাদের স্কুলে সবাই আমাকে টিস করছে যে, তোর মা তো 4বারের এমএলএ, একবার ডেপুটি স্পিকার ছিল, আর বাবা 2বারের কাউন্সিলর, তোদের তো অনেক টাকা। পার্থদাজির ওই যে অত টাকাতে বেরোতো। মেয়েটার কান্না আর থামছে না। আমাদের জয়েন্ট ফ্যামিলি, সব এক এক হাজির হলো, জ্যাঠা জেঠিরা, তারপরে আমাদের আশেপাশে বাড়ির সবাই হাজির হলো। তখন ভয় জিজ্ঞেস করছে, কি হয়েছে, কি হয়েছে? আমি উত্তর দিতে দিতে কাহিল হয়ে গেল। তারপরে মেয়েটাকে আমরা অন্য স্কুলে ভর্তি করে দিলাম। তখন অশোকদেবের বাড়ির নিচে একটা স্কুল আছে, অ্যাংলো অ্যারাবিক, সেটা সিবিএসসি বোর্ডের আন্ডারে। পার্থদা তারপরে পার্থদাকে জেলে ধরে নিয়ে গেল। পার্থদা জেল থেকে বেরিয়ে কিন্তু প্রথম ফোনটা কাকে করেছে জানি না, কিন্তু যে কটা ফোন করেছে তার মধ্যে একটা ফোন আমাকে। তাই? পার্থদা খুব কাঁদলো, বললো, সোনালি, আমার কাছে ফোন থাকে না, কারণ মোবাইল ফোন আমার কাছে এখনো নেই। আমার হাজবেন্ড ফোন ধরে। তখন বললেন, যে আপনি কে কথা বলছেন? হাজবেন্ডের ডাকনাম লালু। বললো, আপনি কে কথা বলছেন? ও হাজবেন্ডও জিজ্ঞেস করলো, আমি পার্থ চ্যাটার্জি কথা বলছি। বললো, পার্থদা, আমি লালু কথা বলছি। বললো, লালু, সোনালি কি ফোনটা দেওয়া যাবে? বললো, হ্যাঁ, কেন দেওয়া যাবে না, আমি ভেতরে ঘরেই থাকি। ও ছুটে আসলো। তখন আমাকে বললো, সোনালি, ফোনটা ধরো, পার্থ চ্যাটার্জি ফোন করছে। পার্থদা হাউ হাউ করে যাচ্ছে, বলে, সোনালি, আমরা কি অসভ্য মেয়েটার সঙ্গে দল করেছি। বললাম, পার্থদা, তুমি ওদের বাড়ির কাকে চাকরি দাও? সে অভিষেকের মামাই বলো, আর অভিষেকের বাড়ির কাজের যে মেয়ে ছিলেন, কাজের মেয়ে বলতে আমার খারাপ লাগে, যে আমাদের সবাইকে রান্না বান্না করে পরিচারিকা, সহায়িকা, তাদের তার তার তাকে যে বিয়ে করেছে, সে বিমল পাখিরা কি বলে, কাকে দাওনি? বাবুনকেই বলো, মানে মমতাদির ছোট ভাই, মমতাদির ছোট বোন নেন্টি, তার বরটা সবাইকে চাকরি দিয়েছে। তুমি তো পার্থদা দলটা করেছি, আমি কি করিনি ওদের জন্য? তখন আমি বললাম, পার্থ, তুমি কি নতুন দল করতে চাও? পার্থ বললেন, শোন, তুই আমাকে জানিস, আমি একটু ভারী, আমি মমতার মতো অত খাটতে পারবো না। তখন আমি বললাম, সাপোর্ট দিলাম ওনাকে মেন্টালি, যে তুমি যদি নতুন দল করো, তাহলে কিন্তু আমি এবং আমার হাজবেন্ড দুজনেই আছি। উনি বললেন, একটা কথা তোকে বলবো? তখন আমি বললাম, অবশ্যই। একটা কেন, তুমি 1000 কথা বলতে পারো, ইউ আর মাই লিডার। তখন বললেন, না, একটা কথা বলি শেষ করবো, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। খুব কাঁদলেন পার্থরা, খুব। পার্থ চ্যাটার্জি দুর্নীতি করেছেন না করেছেন আমি বিতর্কের, যদি পার্থ চ্যাটার্জি দুর্নীতি করে থাকেন, মুখ্যমন্ত্রী জানতেন না তা হয় না, সবার মাথায় তিনি। হুম এবং তা যদি, আমার একটা যুক্তি হচ্ছে, যদি মুখ্যমন্ত্রী তার দলের সকলের দুর্নীতির বিষয়ে না জানতেন তাহলে তিনি অযোগ্য, কারণ দলে কি হচ্ছে তিনি জানেন না, অথবা যদি জেনে থাকেন এবং জেনে চুপ করে থাকেন তাহলে তিনি অন্যায়কারী। অন্যায়কারী, হ্যাঁ। তাই তো সোনালী গুহ অনেক সময় অনেকের অপ্রিয় কাজ করতে বাধ্য হয়েছে, হুম। কার জন্য করেছেন? মুখ্যমন্ত্রীর জন্য, মানে তৎকালীন মুখ্যমন্ত্রীর জন্য। তারও আগে বিরোধী নেত্রীর জন্য। মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন হলেন 2011 তার আগে তোমার সঙ্গে তো 8-এর দশক থেকে, 9-এর দশক থেকে, 84 সাল থেকে, 84 যখন সাল উনি থেকে, যখন যাদবপুর থেকে সোমনাথ হ্যাঁ, চ্যাটার্জিকে হারিয়ে হারিয়েছি, জিতলেন। হ্যাঁ। সেই সময়টার গল্প একটু বলো, কিভাবে দেখেছো মমতা বন্দ্যোপাধ্যায়? মমতাদি যখন 84 সালে আমাদের ওখান থেকে দাঁড়ালেন, আমরা দেয়াল লিখছি, আমি খুব ভালো দেয়াল লিখতে পারি, আমরা দেয়াল লিখছি, আমার তখন ধারণা হচ্ছে ডক্টর মানে হচ্ছে ডক্টর, মানে ডাক্তারবাবু। আমাদের কাউন্সিলর ছিল তখন রত্না সুর, এখনো আছেন কাউন্সিলর। তখন আমরা বললাম রত্নাদিও খুব ভালো দেয়াল লেখেন, আক আমরা বাঙাল, আক আকা নামের শুরুতে কিন্তু ডক্টর বসাবি আর। আমি বললাম মমতাদি, রত্নাদি উনি কি ডাক্তার? রত্নাদির ডাক্তার হচ্ছে মনা, মনাদি উনি কি ডাক্তার? কয় হইব কিছু একটা। আমি ডাক্তার লিখলাম, মানে ডক্টরেট লিখলাম, সেটাও তো জানি। সেটাও তো জানি। তারপরে যখন 89 সাল এলো, তখন তো সিপিএম ধামাকা রটিয়ে দিয়েছে যে উনি ডক্টরেট না। আমি আবার ডক্টর লিখছি, ডক্টর কথা, ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায়। তখন রত্নাসুর আমাকে বললেন, দেখতাছোস না সিপিএম কি তখন তেহেলকা ফেলকা নেই, কি ধামাচা মাচাইছি। তখন আমি বললাম তাহলে ডক্টরটা লেখা যাবে না? তখন বললো না, লিখতে হইব না। আমরা লিখলাম না। জর্জিয়া বিশ্ববিদ্যালয় বলে কোনো বিশ্ববিদ্যালয় ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি আদৌ নেই। আমি ওনাকে, মানে ওনাকে না, ওনাকে তো ডাইরেক্ট জিজ্ঞেস করা যায় না যে দিদি, আমি তখন তো আপনি বলতাম যে দিদি তুমি করেছিলে কিনা, ডক্টরেট করেছিলে কিনা। আমি ওনার বাড়ির আশেপাশে যে মেয়েগুলো থাকতো তাদেরকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে দিদি কি সত্যি ডক্টরেট করেছেন? তখন ওরা বললেন যে হ্যাঁ দিদি তো থিসিস করতে যেতেন, আমরাই নিয়ে যেতাম। সবিতা, অশোকা, ঝর্ণাদি হচ্ছেন তমনাশ ঘোষ, যে ফলতার এমএলএ ছিলেন, যে কোভিডে মারা গেলেন, তিনি, তার ওয়াইফ আর কি। তখন বললেন, আমাকে অশোকা বললেন যে হ্যাঁ আমি আর ঝর্ণাদি দুজনেই তো যেতাম। সবিতাও বললেন আমি আর অশোকা দুজনে তো যেতাম। জর্জিয়া বিশ্ববিদ্যালয় বলে কোনো বিশ্ববিদ্যালয় নেই, মানে উনি যার কাছে গিয়ে ওই থিসিসটা জমা দিতেন তিনি পুরো জালিমাল। তারপরে দিদি হেরে গেলেন 89 সালে মালিনী ভট্টাচার্যের কাছে। তখন দিদিকে এক জায়গায় চা খাইয়েছিল বা কিছু খাইয়েছিল, তাপ্পুর মোড় বলে জোকার ওয়ানে একটা বড় মোড় আছে, সেই ছেলেটাকে মাথায় মেরে মেরে সিপিএম মেরে ফেলল। আমরা সব ভিড় করে, দিদি এসছেন, ভিড় করে যাচ্ছে, একটা সার্মে ওই বলা যায় কুকুর আমাদের সঙ্গে যাচ্ছে। মালিনী ভট্টাচার্য জিতে গেছে, আমাদের বাড়ি লক্ষ্য করে লাল আবিরের প্যাকেট ছোড়া হচ্ছে। তখন আমি বললাম ছি মালিনী, তুমি আমাদের সঙ্গে এসো। তখন রত্নাসুর, তখন আমাদের কাউন্সিলর রত্নাসুর বললেন যে তুই কি কইতাছস, তুই এরকম কইস না। তখন আমি বললাম না রত্নাদি, এই কুকুরটা আমাদের সঙ্গে সঙ্গে আসছে, ও মালিনী ছাড়া কি হবে বল। দিদি কিন্তু শুনলেন, দিদি হাসিটা শুনে বললেন কি বলছে রত্না সোনালি? তখন বলে দেখেন না সোনালি কুকুরটারে মালিনী নাম দিছে। দিদি কিন্তু খুশি হলেন। দিদি বললেন তুই কি বলছিস? আচ্ছা তুই কি বলছিস? তখন আমি বললাম দিদি এই মালিনী না খুব বিরক্ত করছে, মালিনী যাও, কুকুরটা চলে আসলো। দিদি হাতটাকে মেনে, আচ্ছা দিদি হাতটাকে মেনে নিতে পারে, এখনো যেমন দিদি হাতটাকে মেনে নিতে পারছেন। কিন্তু আমি জানতাম, কিন্তু দিদির যা অহংকার, যা ঔদ্ধত্য, দিদি মাঝে মাঝে আমার কাঁধে পা রাখতেন, হ্যাঁ কাঁধে পা রাখতেন, রেখে বলতেন সোনালি দেখ, তোমাকে সোনালি বলতেন না, মুটি দেখ আমার পাটা না তোর মুখের থেকেও বেশি ভরসা। আচ্ছা আমি বললাম দিদি আমি তো কালো, তোমরা এগুলো মানতে কেন? না, তখন তো উনি আমার লিডার হলেই বা না। আমি তারপরে পাটা নামিয়ে রাখলাম, যত্ন করে পাটা নামিয়ে রাখলাম, নামিয়ে রেখে বললাম দিদি যখন তুমি 84 সালে আমাদের যাদবপুর থেকে প্রথম দাঁড়ালে, তখন উনি পাটা নাড়াচ্ছেন, একদম কিরকম টাইট দিয়েছিলাম বল সিপিএম কে, তবেই তো আমরা তোমার সঙ্গে। তখন না
সিপিএম কমরেডরা আমাকে বলতো, ওই সোনালি তবু ক্যান্ডিডেটদের দেখছোস? তখন আমি বললাম, হ্যাঁ দেখবো না কেন, ক্যান্ডিডেট দেখছি, ক্যান্ডিডেট লগে চা খাইছি, ক্যান্ডিডেট লগে ভাত ডাল খাইছি, তবু ক্যান্ডিডেটরা দেখতে না একেবারে তেলা পোকার মতো। তখন দিদি বলছেন, তেলা পোকা কিরে? তখন আমি ধরতে পারলাম উনি তেলা পোকা মানে জানেন। তখন আমি বললাম, তুমি সব জানো এটা জানো না দিদি? তেলা পোকা মানে তো আরশোলা। তারপরে উনি বললেন, তুই আমাকে নিয়ে একটা বই লেখ। তখন আমি বললাম, তাহলে কিন্তু আমি সব লিখবো। বলে, লিখবি? সবটা কি একটু বলো। বলছি ক্রমশ প্রকাশ্য। তখন আমি বললাম, তাহলে কিন্তু আমি সব লিখবো। তখন বললো যে, আমি বললাম, কিন্তু দিদি তোমাকে আমি পণ্য করতে পারবো। উনি যে পণ্য কথাটা শব্দ অর্থটাও জানেন না। পণ্য মানে কি রে? তখন আমার লিটারালি ওনার উপর অশ্রদ্ধা আসলো, যে আমি কোন মহিলার সঙ্গে দল করছি যিনি পণ্য কথাটা পাতি বাংলা। পরে আমাকে আমার মেয়ে বলছে যে, মা মমতা দিদি জানো তো সরস্বতী পুজোর মন্ত্রটাও ভালো করে বলতে পারে না। জয় সবটাই তো উল্টো পাল্টা। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত। কুচযুগ শোভিত নয়, উনি বলেছেন কুচযুগ ভীত। হ্যাঁ, কুচযুগ শোভিত বলতে পারে না। তখন আমি বললাম, বাবা তুই বলতো। ও বলে দিল, বাচ্চা মেয়ে, 16-17 বছর বয়স। বললো, মা মমতা দিদি এটাও ভালো করে বলতে পারেন না? আমার কুচযুগ ভীত। হ্যাঁ। তখন আমি বললাম, তুই এটাও লক্ষ্য করেছিস? বললো, হ্যাঁ। ও কিন্তু কোনোদিনও মমতা দিদিকে মমতা বলে বা অন্য কিছু বলে অসম্মান করে। প্রশ্নই উঠছে না, কেন করবে? কেন করবে? তখন আমি বললাম, বাবা আমার সঙ্গে, আমি ওকে সব শিক্ষা দিয়েছি। আমি ওকে বললাম, বাবা আমার সঙ্গে যদি তোমার, আমি খুব ঝগড়াটে তো, আমার সঙ্গে তোমার পাপার যদি কোনোদিন সেপারেশন হয়ে যায়, তুমি জানবে তোমার পাপা ভগবান। আমার আশেপাশে অনেক বাড়িতে আছে, বাবাকে তারা একটু টিস করে বা আছে। ও বলে, মা দেখো অমুকে না ওর পাপাকে। তখন আমি বললাম, বাবা আমি তোমাকে যা শিক্ষা দিই তুমি সেটাই মনে রাখো। আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, তাই তো জানি এই বাড়ি শতাব্দী প্রাচীন বাড়ি। হ্যাঁ, আমাদের উপরে শাশুড়ি মারা গেছেন, শ্বশুর মারা গেছেন, জ্যাঠা শ্বশুর মারা গেছেন, বড় ভাসুর মারা গেছেন, আছেন মেজো ভাসুর, বড় যা, আর আমরা 2-3 জন। আমি তখন সাপোর্ট ছাড়া চলতে পারি না, আমাকে এখন ওই জন্য সাপোর্ট নেওয়ার জন্য একটু অ্যাটেন্ডেন্ট রাখতে হচ্ছে। তারপর আমার পার্টির সহকর্মীরা সব তোমার মতো ভাইরা যারা আছে তারা আমাকে সাপোর্ট দেয়। তো তাদের মধ্যে অনেকে সিপিএমও আছে, তারা তো বেশ মজা পাচ্ছে মমতা হেরে গেছেন বলে। আমি বলে দিচ্ছি, দেখ বাবা আমরা যাই তুই তো কারি করি, দেখ বাবা আমার ঘরে এসে, আমি তার অ্যান্টি, এখন তার অ্যান্টি হচ্ছি বা টিকিট না পাওয়ার পর থেকে অ্যান্টি হচ্ছে, কিন্তু আমি 32 বছর সেই মানুষটার সঙ্গে ছিলাম। আমাকে এত অপছন্দ নিয়ে ছিলে কি করে? দেখো, আউট অফ লাভ, আউট অফ ইমোশন। তিনি, আমি যখন 89 সালে প্রথম মমতাদি হেরে গেল, তখন রত্নাসুরের বাড়ি থেকে, রত্নাসুরের সব ভাইদের আমি নাম জানি। বড় ভাইয়ের নাম চন্দন, তারপরের নাম সিঞ্চন, তারপরের নাম তুলসী, তারপরের নাম গিন্ডির। রত্নাদির সব ছোট ভাইয়ের নাম হচ্ছে ভাই। সে খুব জোরে জোরে হাসে, মাসিমা মাসিমা সোনালী শেখর আছে। তখন আমরা 2 ভাই বোনই মমতাদির সঙ্গে অ্যাটাচ। তখন মা বললো আছে, দিদি তখন হেরে গেছে। তোমার বাবা তো স্বাধীনতা সংগ্রামী ছিলেন। হ্যাঁ। তখন বললাম যে, মা বললো আছে, হা 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 করে হাসছে। তখন আমরা বুথে কর্মী, মানে বুথে ভোটার স্লিপ লিখছি। মনা কইছে, মানে রত্নাসুর কইছে যে আজকে আমরা যাবো। তখন আমি যখন 89 সালে কলেজে ভর্তি হয়েছি, ছাত্র পরিষদ করি। আমি কোথায় যাবো ভাই? ভাই মমতার বাড়ি যাবো। আমি তো আনন্দে, আমার দাদা বললো চল 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 মমতাদির বাড়ি যাবো। মমতাদির কাছে তখন থাকেন হচ্ছে কৃষ্ণা, মানে বিধাননগরের যখন মেয়ে কৃষ্ণা চক্রবর্তী। তখন আমি বললাম আচ্ছা যাবো। গেলাম, রত্নাদিকে জিজ্ঞেস করলো মমতাদি, হ্যাঁ রে রত্না ওই মেয়েটা আসেনি তোমার কথা? হ্যাঁ। তখন রত্নাদি জিজ্ঞেস করলো কার কথা কন? তখন ওই যে বললো যে ভালো, খুব ভালো স্লোগান দেয়। তখন আমাদের রাজীব গান্ধী হেরে গেছেন বলে মন খারাপ। তখন বলছে, শোন লিটারালি আমি তো জিতেছি, 4.25 লাখ ভোট পেয়ে কেউ হারে? তখন আমি বলছি রত্নাদিকে, রত্নাদি কি কথা বলছে? উনি তো হেরে গেছেন, অ্যানাউন্স হয়ে গেছে। আমাদের বাড়ি ফাড়িতে, তোমাদের বাড়িটাইতে সব লাল আবির ছোড়া, সিপিএম পার্টি লাল আবির ছুড়ে বেড়েছে। আমার মা ছিলেন খুব সাহসী। মা, আমরা ভাড়া বাড়িতে থাকতাম, 11 নম্বর ব্যানার্জি পাড়ার 115 নম্বর। মা তো গিয়ে বাড়িওয়ালি মাসিমাকে বললেন যে রেখাদি আপনার ঘরেও 2টো মেয়ে, আমার ঘরেও 2টো মেয়ে,
আমি আর আমার একজন আশ্রিত দিদি থাকতো। চলেন আমরা গরম জল বসাই। মাসিমা বলছেন, বাড়িয়ালি মাসিমা, যে আমার মায়ের নাম মনীষা গুহ, তিনি প্রয়াত। যে কেন মনীষা দি, গরম জল বসাবো কেন বলছেন? মা ছিলেন ঢাকার বিক্রমপুরের মেয়ে। মা বললেন, যখন মুসলিমরা আমাদের অ্যাটাক করতো, আমরা চলে যেতাম সাধনা ওষুধালয়। সাধনা ওষুধালয়ের নাম তুমি জানো, সাধনা ওষুধালয় ঢাকা, মায়ের পিসিমার বাড়ি ছিল। সাধনা ওষুধালয়ে সাধনা কি বলছি বাবু, সাধনা ওষুধালয়তে সাধনা ওষুধালয়তে তখন গরম জল বসিয়ে রাখা হতো। যদি মুসলমানরা আসে একদম। তাহলে তাদের উপর ঢালা হবে। তো মাসিমাও গরম জল বসালেন, মাও আমাদের মনুকে দিয়ে গরম জল বসিয়ে রাখলো। আচ্ছা, আমরা বললাম অ্যানাউন্স হয়ে গেছে, আমাদের বাড়িতে সবার বাড়িতে লালাবিট ছোড়া টোরা হয়েছে। এ বলছে নাকি এ হারেনি, এ জিতেছে, মানে চিরকালের মেগালোম্যানিয়া। মেগালোম্যান। হ্যাঁ। তারপরে আমাকে বলছে, তোকে তুই কি করিস? আমি বললাম, দিদি আমি সায়েন্স গ্র্যাজুয়েট, আমি এখন মন্টেসারি ট্রেনিং করছি। বললো, কোথায় মন্টেসারি ট্রেনিং করছিস? তখন আমি বললাম, এই চিলড্রেন্স সাথে। বললো, যেখানে আমাদের অভিষেক পড়ে। তখন আমি অভিষেককে চিনি না। তখন আমি বললাম, কে অভিষেক দিদি, আমি তো চিনি না। তখন বললো, ওই যে লতা অমিতের ছেলে। বললাম, আচ্ছা। লতা আর অমিত কে কে? লতা হচ্ছে দিদির মামাতো বোন, হুম। আর অমিত হচ্ছে দিদির নিজের ভাই। মামাতো বোন আর নিজের ভাই। ভাই, হ্যাঁ, মামাতো পিসতুতো ভাই বোনের বিয়ে হয়েছে, তাদেরই সন্তান হচ্ছে অভিষেক। আমি তখন অভিষেককে চিনি না। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন না ভাইপো? দুটোই। বোনপো একদিকে হচ্ছে মামাতো বোনের ছেলে, আর ভাইপো হচ্ছে ভাইয়ের ছেলে। তো আমাকে পরে দিদির অন্য ভাই বোনরা সব কমপ্লেন করতো যে দিদি অভিষেককে এত ভালোবাসে কেন, দিদি আমাদের বাচ্চাদের, দিদি সব বাচ্চাদের কিন্তু খুব কেয়ার নিত। দিদি সব বাচ্চাদের নাম, অভিষেকের নামও যেমন দিদির রাখা, আকাশের নামও দিদির রাখা, অঙ্কেশের নামও দিদির রাখা, ত্রিনার নামও দিদির রাখা। আচ্ছা, আমি বললাম, শোন, আমাদের তো আমার মামারা কেউ বিয়ে করে, আমাদের তো মামাতো পিসতুতো ভাই বোনের উপর একটা এ থাকে, দরদ থাকে। দিদিরও তেমনি মামাতো বোনের উপর দরদ আছে। না, তাহলে আমাদের বাচ্চাদের ভালোবাসবে না, কারণ তোদের বাচ্চাদেরও সমান ভালোবাসে, কিন্তু অভিষেককে একটু স্পেশাল ভালোবাসে। তো আমাকে এখনো শুনতে হয় যে অভিষেক কি দিদির ছেলে? অভিষেক দিদি তো বিয়েই করেন, কিন্তু দিদি একবার কনসিভ করেছে, সেটা বহুল প্রচলিত। আচ্ছা, যাই হোক, সেটা একেবারেই তার ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার। ব্যাপার। তারপরে আমি বললাম, অভিষেক, তারপর আমার রেগুলার মানে যাতায়াত, দুজন প্রাপ্তবয়স্ক মানুষের পূর্ণ সম্মতিতে যদি সন্তান আসে, তাহলে তো কারোর কিছু বলার বলার থাকে নেই না। তারপরে আমি যখন তারপরে যাতায়াত শুরু করলাম, মানে 90 সাল থেকে আমি প্রথম ভাত খাই 90 সালের 9ই আগস্ট অভিষেকেরই ঘরে। আমি দেখলাম আমাকে মাছের টক দেওয়া হচ্ছে। আমরা তো বাঙাল, আমরা মাছের টক কোনোদিন খাই না, মাছের ঝোল খেয়েছি। আমি মুখে দিয়ে বুঝলাম এটা মাছের টক। আমি খেতে দিচ্ছে কিন্তু লতা, মানে অভিষেকের মা। লতা কিন্তু যথেষ্ট ভালো মহিলা। তখন আমি বললাম, সেজে বৌদি, আমি না মাছ খাই না। তখন দিদিকে তখন ঝর্ণা দিদির বাড়ি থেকে রোজ ঝর্ণা দিদির মা যা রান্না করেন তাই দুটো মানে একটা দুটো করে দেওয়া হয়। দিদি বললো, তুই মাছ খাস না? আমি বললাম, না, আমি ভাতটা সরিয়ে রাখি। দিদি কিন্তু খুব পরিষ্কার, এইটুকু ভাত খায়। দিদি এত কম ভাত খায়? তখন লতা বললো, হ্যাঁ। বললো, লতা, আমাকে ঝর্ণার মা যে তোর দুটো হাঁসের ডিম রান্না করে দিয়েছে, তার থেকে সোনালীকে একটা দিই, আমি হাঁসের ডিম খেতে খুব ভালোবাসি। তারপরে আমি হাঁসের ডিম দিয়ে অনেকটা ভাতই খেলাম। খেয়ে আমি বলছি, পেটটা ভরে গেল, খিদে পেয়েছে তো। আমি বললাম যে আমি অনেকটা ভাত খেয়ে নিলাম না, সেজে বৌদি? তখন সেজে বৌদি বলি। তখন লতা খুব হাসছে আর বলছে, খান না। তখন লতা আমাকে আপনি বলে। বললাম, দিদি এত কম ভাত খায়? তখন দিদি বললো, ভাত কম খা, খাটতে পারবি বেশি। তারপরে খুব কম খান না, উনি খুব কম অত্যন্ত খান, হ্যাঁ, মিতাহারী। হ্যাঁ, মিতাহারি। তারপরে কিন্তু উনি পরে এক গ্লাস করে ফলের রস খান। ওনার তো প্রোটিনটা, তারপরে এনার্জিটা নিতে হবে। এই হলো। এবার দিদি একবার মার খেলেন, অনেকবারই দিদি মার খেয়েছে। দিদি প্রথম যেবার মার খেলেন সে 1990 সালে 16ই আগস্ট, লালু আরাম যেটা মারল। দিদি অসুস্থ হয়ে গেছেন, আমাকে, আমার সেদিন বাংলা বন চলছে, আমাকে আমাদের পাড়ার একজন জামাইবাবু দলদিট বল, সে এসে আমার মাকে সবাই মাইমা বলতো, ও মাইমা, সোনালী কোথায়? তখন মা বললো, খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। বলে, সোনালীকে ডাকুন, মমতা ব্যানার্জি লাঠি, মমতা ব্যানার্জি মাথায় লাঠি পড়েছে। যে আমি খুব রোগা সোগা মানুষ। মা বললো, তুমি কিসে নিয়ে যাবে জামাই? বলে, সাইকেলে। মা বললো, তোমার সাইকেলটা কিন্তু পাংচার হয়ে যাবে, কারণ আমি মোটা সোটা তো জীবন। বলে, আমার সাইকেলটা কিন্তু আমার হাতিয়ার,
সোনালীকে বসতে বলে, আমি সাইকেলে উঠে বসলাম, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। আমি আমার বাড়িতে বাবা লোকনাথের বিরাট করে পুজো হয়, গেলাম। মমতাদি তখন আচ্ছন্ন, এত লাঠি মেরেছে, এত লাঠি মেরেছে মমতাদিকে, মমতাদি প্রচুর ব্লিডিং হয়েছে, মমতাদি প্রচুর ব্লিডিং হয়েছে, মমতাদি প্রচুর ব্লিডিং হয়েছে। মমতাদি আমাকে দিদি 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 তাকাতে পারছে না। দিদি বলছে আমাকে না একটা এক ফোঁটা জলও খাওয়ায়নি আর বেড প্যানও দেয়নি, আমার জোরে বাথরুম পেয়েছে, আমাকে একটু বেড প্যান দিবি? আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই দেবো। অবশ্যই। এবার তোমাকে জল দেয়নি? এবার সঙ্গে কিন্তু আরো অনেক সহকর্মীরা রয়েছে, সবাই মেয়ে। আমি সবাইকে গিয়ে বললাম যে দেখ দিদিকে কিন্তু একবারও জলও খাওয়ায়নি আর একবার টয়লেটও দেয়, মানে বাথরুম বেড প্যানও দেয়নি। তখন সবিতা বলে একটা মেয়ে বললো তাহলে তো আমাদের দিদিকে বাথরুমে নেওয়ার ব্যবস্থা করতে হবে। আমি বললাম বাথরুমে নিয়ে যাওয়া যাবে না, দিদি কিন্তু মাথায় চোট, দিদিকে বেড প্যান দিতে হবে, দিদিকে বেড প্যান সব তুমি করেছো সেই সময়? সেটাও করেছে। তারপরে দিদি বাথরুম টাথরুম করে যখন আমার গায়ে মাথায় হাত বোলাচ্ছে, হঠাৎ একটা শোরগোল বাইরে, আমি দেখছি প্রিয়রঞ্জন দাস মুন্সি এসছে। প্রিয়দা আমাকে এসে বলছেন সোনালী মমতা কেমন আছে? বললাম এই তো দাদা, আমি ওনাকে এক্ষুনি 1 মিনিট হয়নি, মানে কয়েক সেকেন্ড, মানে ফ্র্যাকশন অফ এ সেকেন্ড আমি দিদিকে জল খাইয়ে আসলাম। বলে লোকসভা অর্জন হয়ে গেছে, লোকসভায় কিন্তু রুটে গেছে, মমতা এক্সপায়ার করে। আমার না গায়ে কাটা দিচ্ছে তখন, আমি ভাবলাম আমি কাকে জল খাওয়ালাম, তাহলে ভূতকে? তখন আমি বললাম না প্রিয়দা আপনি আমাকে 1 সেকেন্ড সময় দিন প্লিজ। প্রিয়দা বললো তুই যা, আমাদের কাছে কিন্তু একদম অনেক উঁচু মহলের খবর হচ্ছে মমতা এক্সপায়ার করেছে। আমি ভূতে খুব ভয় পাই আর ভগবানেও ভয় পাই, এই ক্ষেত্রে আমি হচ্ছি বর্তমান, ভগবান ছাড়া কাউকে ভয় পাই না। তারপরে কাকে জল খাওয়ালাম, তারপরে গিয়ে দেখি ও দিদি 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 তখন সাড়া দিচ্ছে না। তাহলে কি প্রিয়রঞ্জন দাস মুন্সির কথাই সত্যি হলো? দিদি কি এক্সপায়ার করেছে? আমি বারবার নাড়াচ্ছি, দিদি বলছে আমি হাতটা তুলতে পারছি না, আমার দিদির হাতের এই আলনাটা ভেঙে গেছে। কেন দিদি তোমার হাতে কি হলো? মাথায় তো চোট। বললো হাতের আলনাটাও ভেঙে দিয়েছে। তারপরে আমি বললাম আচ্ছা, আমি আবার জল টল খাওয়ালাম, নিশ্চিন্ত হলো যে তিনি বেঁচে আছেন, জীবিত। এলাইভ। তখন দিদি বাইরে কিন্তু প্রচুর গন্ডগোল হচ্ছে, বাইরে রুটে গেছে, তুমি নাকি এক্সপায়ার করেছো। তখন দিদি বললেন কে বললো এই কথা? বললাম প্রিয়দা এসছেন, প্রিয়দা বললেন। তারপর কিছুক্ষণ বাদে যে এক্সরে করতে নিয়ে গেছিল, দিদিকে হাতের এক্সরে করা হলো, সে এসে বলছে মমতার পালস ভিক্টিমে গেছে। তখন আমি বললাম, ভদ্রমহিলাকে এখনো মনে আছে, শর্ট হাইট, ফেয়ার লুক। তখন আমি বললাম দিদি তুমি কি বলছো? তখন আমি বললাম তুমি বাবা লোকনাথের স্মরণ। বলে তুই দেখছি খুব বাবা লোকনাথের ভক্ত। উনি আমাকে তুই করে কথা বলেন, তুই দেখছি খুব বাবা লোকনাথের ভক্ত। হ্যাঁ, বাবা বলেছেন সুখের সময় অত্যন্ত কম, সে সময় আমাকে রেখে অযথা সময় নষ্ট করিস না, কিন্তু বিপদে পড়লেই আমাকে ডাকবি, আমি তোদের রক্ষা করবো। এটা তো বাবার বাণী 3 কালে। কিন্তু দিদি তোমাকে বারবার করে ডাকা হচ্ছে, তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে, তুমি আমাকে, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, খুব নির্দিষ্ট কয়েকটা প্রশ্ন, তারপরে তো তোমার সঙ্গে আবার কথোপকথন হবে, মানুষ দেখবে। তুমি আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় একদম মানে মানুষ জানেন না এরকম কিছু অভিজ্ঞতা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষত্ব, কারণ তোমার মতো করে ওনাকে ওনার পরিবারের লোকও দেখেননি, কিছু বিশেষ গুণ, কিছু বিশেষ ঘটনা তুমি আমাকে বলো। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু একদম বিশেষ গুণ, মানবিক কিছু গুণ, কিছু দোষ, এগুলো তো মানুষ। হ্যাঁ নিশ্চয়ই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আবার মুখ্যমন্ত্রী বলছি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু দোষ, কিছু গুণ। আচ্ছা আমি তোমাকে একটা প্রশ্ন করি, আজকে দলেরই কারণ কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অন্তঃস্নেহ, এই জন্যই দলেরই পতন? না, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করছেন বা করেন। দিদি অন্ধধৃত রাষ্ট্র হয়ে দিদি ওই পেল্লাই বাড়ি। আচ্ছা মুখ্যমন্ত্রী কখনো শাসন করেননি ভাইপোকে বা বোনপোকে? দিদি একবার শাসন করেছিলেন অভিষেককে, যখন রাজীব কুমারের বাড়িতে সিবিআই রেড হলো। দিদি আমাদের সব এমএলএ দের বললেন যে আমি ধর্ণা দেবো, যা রাস্তাও আসো, আর না আসতে হলে আমাকে ডিস্টার্ব করো। তখন অভিষেক জেড প্লাস ক্যাটাগরি, কিন্তু অভিষেকের পুরো সিকিউরিটি যেরকম, অভিষেক সব সিকিউরিটি নিয়ে অভিষেক ওদের, তারপর স্পেশাল সিকিউরিটিও পেতেন, স্পেশাল সিকিউরিটি পেতেন। তারপরে অভিষেক ভুল করে দিদির চেয়ারটায় বসে পড়েছে। দিদি বললো কিরে তোর আমার চেয়ারটায় বসার খুব ইচ্ছা? এটা কি ধর্মতলায়? ধর্মতলায়। তখন অভিষেক বললো না দিদি আমি তোমার চেয়ারে। দিদি? দিদি, হ্যাঁ ও তো দিদিই বলে। তাই? হ্যাঁ ও দিদিই বলে, ও বাড়ির সব বাচ্চারা দিদি বলে, অভিষেক, আকাশ, অঙ্কেশ, আদেশ, হ্যাঁ দিদি।
এবং এমনকি পূর্ণিও, মানে মমতাদির যে ভাইয়ের, সরি বোনের মেয়ে, তার নাম দিদি, দিদি সব নামকরণ করে। হুম পূর্ণি, তার ভালো নাম হচ্ছে অদিতি, হুম। সেও দিদি বলে। তো তার মাসি হয়, কিন্তু অভিষেক কি সেটা সত্যি ইচ্ছে করে করেছিলেন নাকি না ভুলবশত না না, বসে ভুল পড়েছে? বসত, ভুল বসত। হুম তখন বলছে না দিদি, আমি তোমার চেয়ারে বসার অভিষেকের হয়তো ইচ্ছা আছে, কিন্তু অভিষেক তখন, দিদি অত মুখ করছেন তো, অভিষেক মাথাটা নিচু করে নিল। তখন আমি ভাবলাম এটা তো এতদিন আমাদের ওপর হয়েছে, এটা তো ঠিক না। আমি লতাকে ফোন করলাম। তখন আমি লতাকে, সেজে বৌদি থেকে লতায় চলে এসেছি, হুম। নাম ধরে তুই করে হ্যাঁ ডাকি। হ্যাঁ। তখন আমি বললাম লতা, জানিস তো, অভিষেক তখন আমাদের এমপি হয়ে গেছে, হুম বাবুকে দিদি আজকে খুব মুখ করলো। হুম লতা তো আলটিমেটলি দিদিরই রক্ত। হুম তখন লতা বললো একটা গালাগালি দিয়ে, সে গালাগালিটা আমি এখানে হুম। বলছি না, যে ওর খুব প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা, কিন্তু ও কোনো জীবনেও প্রধানমন্ত্রী হতে পারবে না। বাবু মাথাটা নিচু করে, অভিষেক মাথাটা নিচু করে সিকিউরিটিদের বললো চলো আমরা এবার বাড়ি ফিরে যাবো। আমার খুব খারাপ লাগলো। অভিষেকের সঙ্গে তো আমার রক্তের কোনো সম্পর্ক নেই। অভিষেক, ছোট থেকে দেখেছো? হ্যাঁ, অভিষেক আমাকে দেখলেই ভাত চুড়ে মারত, এই সোনালিটা এসেছে, দিদি আবার বেরিয়ে যাবে। তখন আমি লতাকে বলতাম, হ্যাঁ গো সেজে বৌদি, অভিষেকের আমার উপরে তো রাগ কেন? সেই মিষ্টি অভিষেক আজকে যখন এই জায়গায় দাঁড়িয়ে আজকে তার জনমানুষে এরকম একটা ইমেজ তৈরি হয়েছে, কেমন লাগে? ভালো লাগে না, ভালো লাগে না। কখনো বলার চেষ্টা করেছো আমাদের বাঙালি সমাজে, বা এটা তো হয়ই যে মা মাসির মতো যারা, তারা একটু শাসন করে, বোঝায় যে বাবা তুমি এরকম করো না, এটা না তুমি ঠিক একবার করছো না? যখন দিদিকে বলো প্রোগ্রাম হচ্ছে, হ্যাঁ। তখন আমি তৃণমূল কংগ্রেস করি, আমাদের পার্টি থেকে একটা প্রোগ্রাম দেওয়া হলো, দিদিকে বলো, আমাদের রাত্রে থাকতে বলা হয়েছিল। তখন আমার বাচ্চাটা কোথায় কিছু, এখন তো 16-17 বছর হুম বয়স, তখন দিদিকে বলো প্রোগ্রামের সময় হয়তো আরো ছোট। হুম আমাকে অভিষেক বললো, সোনালী পিসি আমি শুনছি তুমি নাকি রাত্রে থাকতে পারছো। তখন আমি বললাম হ্যাঁ বাবা, আমার মেয়েটা তো ছোট, আমি রাত্রে থাকা আমার সম্ভব না। হুম। তখন অভিষেক বললো তাহলে তুমি রেস্ট নাও। তখন আমি আমি তো ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাই, দুজন সিকিউরিটি আমার, একজন হিন্দু একজন মুসলমান। তখন আমি মুসলমান সিকিউরিটি যে মোক্তার খান, তার কাছে এসে হাউ হাউ করে কাঁদলাম, যে মোক্তার আমাকে বোধহয় এবার সত্যি রেস্টে যেতে হবে। মুক্তার বলছে কি বলছেন দিদি, আপনি ভুল শুনেছেন। আমি বললাম, আমার চোখটা খারাপ, কানটা খারাপ। অভিষেক আমাকে বললো তাহলে তুমি এবার রেস্টে যাও। সেই তুমি বুঝলে যে এবার তোমাকে, আমাকে এবার রেস্টে পাঠানোর সময় এসছে, সেই তো রেস্টে পাঠিয়ে দিল। কিন্তু মমতাদি চাইলে, বা মমতাদির মা বেঁচে থাকলে, আমাকে কিন্তু মমতাদি টিকিট দিতে বাধ্য হতেন। এটা আমাকে বলো যে তুমি বিপুল মার্জিন নিয়ে জিতেছিলে, তুমি হুম, হারবে এরকম কোনো সম্ভাবনাই ছিল না না, না, তাহলে কেন তোমাকে 5বার জেতার সুযোগটা দেওয়া হলো না? কারণটা কি? মমতাদি চাইতেন মমতাদি রেকর্ড একা করবে, উনি তো মমতা ব্যানার্জি, তুমি তো ওনার জায়গায় যেতে যেতে পারতে না, পারতে না। তাহলে কেন? না ওই তো ওনার মধ্যে একটা ওই ইনফিনিটি কমপ্লেক্স গ্রো করেছিল, যে হয়তো সোনালী আমাকে টপকে যাবে, হয়তো সোনালী আমাকে এর টপকে পিছনে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবদান বলে তুমি মনে করো? যাবে। দেখো, যদি মমতাদি চাইতেন, অভিষেকের ওই ঔদ্ধত্য বা ওই অহংকার বা ওই মানে কি বলবো ডমিনেট করার টেন্ডেন্সিটা মমতাদি কিন্তু রুখতে পারত। আমি তো সেটাই বলতে চাইছি, মানে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন, কি হ্যাঁ, এটা বুঝতে পারেননি, নাকি অন্তঃস্নেহে? আহ, অন্ধ স্নেহ। এখনো কথাগুলো বলতে গেলে আমার দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মানে আমি তো শুনেছি দলীয় এমএলএরা, মানে তার পিএর সঙ্গে দেখা করে, অভিষেকের সঙ্গে দেখা করার জন্য নাকি টাকা লাগতো দলের নেতা কর্মীদের, পিএ কে টাকা দিতে হতো। আমি সেটা জানি না, কিন্তু আমাকে দলের একজন উত্তরবঙ্গের একজন এমএলএ হ্যাঁ বলেছিল যে আপনি দিতেছেন দিতেছেন হ্যাঁ। দেন, আমি অভিষেকের পোস্টার মারবো না। তখন আমি বললাম কেন মারবেন না? তখন বললো না, যার দপ্তরে দেখা করতে গেলে 1 কাপ চা আর দুটা মিষ্টি খাইয়ে বসিয়ে রাখে, তারপরে সে বাবু দেখা করে না। পার্থ চ্যাটার্জি একদিন আমাকে বলেছিলেন, আমাকে অভিষেক জানিস কতক্ষণ বসিয়ে রেখেছে। তখন আমি বললাম পার্থদা পার্থ চ্যাটার্জিকে? হ্যাঁ। তখন আমি বললাম না পার্থদা, আমি বিশ্বাস করছি না, তোমাকে অভিষেক বসিয়ে রাখবে? বলে বিশ্বাস কর, সোয়ার অন গড, আমাকে অভিষেক 3 ঘন্টা প্রায় বসিয়ে রেখেছে। এই ঔদ্ধত্যের কারণ কোনো ধরনের কোনো লড়াই আন্দোলন কিছু না করে না, এই জায়গায় চলে হ্যাঁ, আসা? ওই কিছু না করে যে যারা কিছু পায় না, তাদের মধ্যে একটা আলটিমেটলি সুপিরিয়রিটি কমপ্লেক্স জড়িত। তুমি শান্তিনিকেতনে গিয়েছো কখনো অভিষেকের এই হ্যাঁ বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, অনেকবার গেছি। কেমন ইন্টেরিয়ার? শুনেছি তো, আমি তো। এসকালেটর আছে। কত বড় বাড়ি যে এসকেলেটর লাগে, কতলা? 4 তলা?
দেখ আমাদের বাড়ি, দেখো আমাদের বাড়িতে তো আমাদের এই হ্যাঁ সাধারণ ঘর, হ্যাঁ কিন্তু আমার ঘরে এসি আছে। হ্যাঁ, এসিটা এখন বিলাসিতা না, এসিটা এখন নিড। প্রয়োজন হ্যাঁ, প্রয়োজন নিড। একদম। সারাদিন পরিশ্রম করে তাও আসবো, তো চলছে না এখন। না হ্যাঁ তাও চলছে না। হ্যাঁ আমি ঠান্ডায় থাকতে পারি না, আমি হ্যাঁ পাখা চালিয়ে রেখেছি। হ্যাঁ। আমার রাত্রে একটুখানি ভালো মানে ঘুমের দরকার। হুম এখন দেখছি সুজিত বোসের বাড়িতেও আজকে ইডি গেছে, বা গতকাল হুম ইডি গেছিল। আমার বড় ননদ আজকে এসেছিল, তারা সুজিত বোসের এলাকায় থাকে। বললো যে আমার ছোট ননদ সুজিত বসুর বাড়িটা থেকে খুব কেঁদেছিল, হুম যে দিদি আমাদের সোনালী 4 বারের এমএলএ, একবারের ডেপুটি স্পিকার ছিল, হুম আমাদের কি বাড়ি। হুম। আমি বললাম দিদি আমার হয়তো অনেক সুখ নেই, কিন্তু আমার শান্তি আছে। না, শেষ করব, তোমার অন্য আরো অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি জাস্ট একদম শেষের দিকে কয়েকটা কথা। তারপরে মুখ্যমন্ত্রীর সঙ্গে তোমার কথা হয়েছে কখনো, মানে তখনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? হ্যাঁ, যে অনেকবার যে অনেকবার। দিদি তুমি আমাকে টিকিট দিলে না কেন, জিজ্ঞেস করেছো না না কখনো? না, আমি খুব কেঁদেছিলাম। আমি যখন শুনলাম, তারপরে কোনো যোগাযোগ করা হয়েছিল তোমার সঙ্গে? না আমাকে বক্সিদা ডেকে পাঠালেন। বক্সিদা বললেন ওস্তাদ তুই একবার কালকে আমার ভবানীপুরের বাড়িতে আসবি। আমি বললাম হ্যাঁ অবশ্যই যাবো। বক্সিদা খুব কাঁদলেন, হুম বললেন শোন তোকে আমরা এবার টিকিট দিতে পারছি না। আমিও কাঁদছি, বক্সিদাও কাঁদছে। হুম। তখন আমি বললাম কেন, আমার কি অপরাধ, আমি তো অন্তর থেকে দলটা করেছি। দলের রাশ কার হাতে তখন, অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন বক্সিদা খুব জগন্নাথ ভক্ত, বললেন আমি জগন্নাথ খুব ভক্ত, আমি জগন্নাথ ভক্ত তুই জানিস তো, আমি জগন্নাথের নামে শপথ করে বলছি যদি এইবার তোকে টিকিট না দেওয়া হয় তাহলে আমি মমতা দিকে দিয়ে তোকে একটা ফোন করাবো। সরি, আমি সারা রাত ফোনটা খোলা রাখলাম, যদি মমতাদি ফোন করেন, যদি মমতাদি ফোন করেন। তারপরে আমি মুকুল রায়কে ফোন করলাম। মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এত পরিবর্তনের কারণটা কি? যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে মাটির গন্ধ লেগে থাকতো, এত ভালো পালস বোঝার মতো নেত্রী সত্যি পশ্চিমবাংলায় নেই। খুব বিশেষ ছিলেন না বা নেই। সেই মমতা বন্দ্যোপাধ্যায় জনবিচ্ছিন্ন হয়ে গেলেন, তার বাড়ির সামনে মানুষ ডিজে বাজাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মানুষ ডিজে বাজাচ্ছে। ডিজে বাজাচ্ছি প্লাস চোর চোর বলছে। কেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিবর্তনের ম্যাসিভ পরিবর্তনের কারণটা কি? কি জানি, দিদি কিন্তু 84 সালে যে দিদিকে আমরা দেখেছি, হ্যাঁ বা 89-তে যে দিদিকে আমরা দেখেছি, হ্যাঁ সেই দিদিকে না 2011-তে ঠিক চেনা যেত না। দিদি মুখ্যমন্ত্রী হওয়ার পরে দিদির হাতের নখগুলো আমাদের মতো বড় রাখতে শুরু করে। হুম আমাকে বেহালার একজন কাউন্সিলর, হুম সে বললেন সোনালী দেখেছিস দিদি কিন্তু এখন হাতের নখ বড় রাখে। আমি রাখতেই পারি, দিদির ইচ্ছা হচ্ছে দিদি বড় রাখে। তখন বললেন না রে, এতদিন তো দিদি, আমি ছোটবেলা থেকে দিদিকে জানি, হুম। দিদি তো এতদিন হাতের নখ বড় রাখে। দিদি ইয়াং এজ গেছে, দিদি যৌবন গেছে, দিদি কোনোদিন হাতের নখ বড় রাখে, দিদি ইভেন লিপস্টিক পর্যন্ত লাগাতেন। দেখিনি কখনো। হ্যাঁ, কখনো দেখিনি আমি। কিন্তু দিদি লিপ বাম লাগাতেন, হুম তখন এসে ঠোঁটটাকে সফট হুম রাখার জন্য। তখন আমরা বলতাম দিদি তোমাকে না লিপ বাম লাগালে খুব সুন্দর লাগে দেখতে। তখন দিদি বলে যা তোরা আমাকে ভালোবাসিস বলে তোদের মনে হয়। না না, সেটা তো একজন মহিলার তার প্রসাধনের হ্যাঁ। কাজে বা যে কোনো মানুষের তার আগ্রহ থাকতেই পারে। আমি বলতে চাইছি ম্যাসিভ পরিবর্তন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কি দুর্নীতির শিকার হয়েছিলেন? দেখো আমরা দিদিকে না কোনোদিন হাতে টাকা নিতে দেখি, কোনোদিন হাতে টাকা নিতে। আমাকে তুমি যদি এখানে রিভলভারও ধরো তাও আমি হুম বলবো না দিদি কিন্তু হুম হাতে টাকা নেননি। আমি একটা কথা বলতে চাই, তখন তৃণমূল কংগ্রেস ফর্মেশন হয়েছে, দিদি আমাদের নিয়ে, আমার সঙ্গে কে কে গেছে মনে নেই, মালদা গেলেন। মালদা ইংরেজ বাজারের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। হুম। তো তিনি একটা প্লাস্টিকের র্যাপে কি একটা এনে দিলেন দিদিকে। হুম কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ডাক্তার হচ্ছে কিষান। হুম তো দিদি বললেন শোনি কিষানকে জিজ্ঞেস করতো কি আছে টাকাতে। আমি কিষানদা বলি, তুমি কিষানদা কি এনেছো দিদির জন্য? বলে সোনালি দিদি তখন নতুন দল করেছে, দল করলে টাকা লাগে, এখানে 50,000 রুপিস আছে। হুম তখন আমি বললাম দিদি 50,000 টাকা আছে। তখন কিষানদা খুব রিকোয়েস্ট করছে দিদিকে, দিদি টাকাটা নেন নেন। তখন দিদি বললেন কিষান আমি তো হাতে করে কোনোদিন টাকা নিই না, তুমি এই টাকাটা কর্মীদের মধ্যে বিলিয়ে দাও। এবার দিদি কলকাতায় ফিরে আসলেন, কয়েকদিন বাদেই ভোট। দিদি ভোটে প্রচারে নেমেছে। 48 আওয়ার্স বিফোর পোল দিদি সে প্রচার করে, তখন দিদি দক্ষিণ কলকাতার প্রার্থী। দিদি বিশ্রাম নিচ্ছেন। তখন বিশ্বজিৎ বলে মালদা থেকে একটা ছেলে এসছে, সে আমাকে বলছে সোনালি দিদি আসে, ওরা তো এরকম করে কথা বলে। তখন আমি বললাম দিদি এই বিশ্বজিৎ দিদি আছে। চলো। তখন আমি বললাম বিশ্বজিৎ কাছে, হুম দিদি এখন বিশ্রাম নিচ্ছে। দিদি পর্দাটা সরিয়ে শুনছে, কিন্তু দিদি বাড়িতে তোমরা কখনো গেছো কিনা জানি না, দিদি গোটা বাড়িটা পর্দা দিয়ে ঘেরা। হুম দিদি পর্দা সরিয়ে দেখছে। দিদি বলছে যে সোনালি বিশ্বজিৎ এসছে না রে? দিদি সবার গলার আওয়াজ চিনতে ভীষণ শার্প, হ্যাঁ হ্যাঁ একদম। স্যার। তখন আমি বললাম হ্যাঁ দিদি বিশ্বজিৎ এসছে। তখন বিশ্বজিৎ বলছে তুমি যে কইলা দিদি নাই। তখন আমি বললাম আমি তো বলিনি দিদি নেই, আমি বলেছি দিদি এসছেন কিন্তু দিদি বিশ্রাম নিচ্ছেন। 48 আওয়ার্স বিফোর পোল, তার আগে তো দিদিকে বিশ্রাম নিতে হবে, এবার ভোটের দিন তো দিদি মেয়ে গেল না। একদম। আচ্ছা। তখন বললো
যে আমি সহকর্মীরা টাকা দিয়েছে, সবার থেকে চাঁদা তুলে 5,000 টাকা এনেছি, দিদিকে এটা দিতে চাই। সেই সময় অ্যামাউন্টটা খুব কমও নয়। হ্যাঁ, কমও নয়। তখন আমি বললাম 98 সাল, হুম। তখন আমি বললাম বিশ্বজিৎ, আমি তো টাকাটা নিজে হাতে নেবো না, আমি বিশ্বজিৎকে তুই বলি, বললাম, তুই না একে দে, দিদির হাতে দে। দিদিও নিলেন না? না, দিদি নিল। আচ্ছা। দিদি, বিশ্বজিৎ দেখে এত আনন্দ হয়েছে, বিশ্বজিৎ দিদির পায়ের ধুলোটা মাথায় টেকিয়ে তবে জিভে লাগাচ্ছে। তখন দিদি বলছে, কিরে বিশ্বজিৎ? বলে, দিদি এই টাকাটা যদি নেন, আমরা সহকর্মীরা কিন্তু চান্দা তুল্লা দিছি। তখন বিশ্বজিৎ, দিদি বললেন, সোনালি, এই টাকা দিয়ে সব ঠাকুরের মালা কিনে আন, কালীঘাট বাজারে যা। আমি কালীঘাটের বাজারে জানি, কিন্তু আমি বেহালার মেয়ে, আমি বেহালার বাজারেও গেলাম না, কালীঘাট বাজারেও গেলাম, আমি চলে গেলাম স্ট্রেট টালিগঞ্জ টামলিপুর বাজারে। সেখানে ফুলের দোকানদারিটা বসে, আমি গিয়ে বললাম এত এত মালা দিই। ওই অবাক হয়ে গেছে, পরশুদিন ভোট, আর দিদি তুমি এত মালা নিচ্ছ কার জন্য? আমি বললাম, মালাটাকে দাও, তারপরে বলছি কার বাড়ির জন্য নিচ্ছি। দিদির বাবা প্রয়াত, তার জন্য মালা দিই। দিদি আমাকে বলতেন মুটি, বলতেন, তোকে আমি মুটি বলি, তুই কিছু মনে করিস না তো? তখন আমি বললাম, না দিদি, আমি তো ছোটবেলা থেকেই মোটা সোটা, তুমি মুটি বললে আমার ভালো লাগে। দিদি ওই বললাম কাজের মধ্যে পা রেখে দিদি বলতেন যে, তোর পাটা না, আমার মুখটা না, তোর পাটা, সরি, আমার পা তোর মুখের থেকে হ্যাঁ ফর্সা। বেশি ফর্সা। আমি পাটা নামিয়ে বললাম যে, তোমার মুখটা দিদি তেলাপোকার মতো দেখতে ছিল। তখন দিদি বললেন যে, তুই সিপিএম এর সুরে কথা বলছিস কেন? আমি তখন বললাম, না দিদি, সিপিএম কমরেডরা আমাকে বলতো, তখন তোমার মুখে তো খুব মেচেতা ছিল, এখন যেটা ন্যান্টির মুখে, মানে দিদির ছোট বোন, ন্যান্টি আমার ডিকেটি বেবি, ডিকেটি বোন। তখন আমি বললাম, দিদি কিছু মনে করো, তোমাদের বাড়িতে সবাই ডিকেটি, তুমি পাবে আচ্ছা, তোমার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি দেখো যে কবার বলছি, আসলে এত বছরের অভ্যেস তো হ্যাঁ, বলতে বলতে মুখ্যমন্ত্রী। প্র্যাকটিস হয়ে হ্যাঁ, গেছে। একটা সময় আমরা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলতাম, হুম হুম। মানে অভ্যাস হয়ে গিয়েছিল। বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কে বেটার তোমার চোখে? বিরোধী নেত্রী। তৃণমূল সরকারের এমন কোনো কাজ আছে যেটাকে তুমি সমর্থন করো এখন? এই যে কন্যাশ্রী, রূপশ্রী, কিন্তু দিদি তো এমন একজন ব্যক্তিত্ব যার প্রথম থেকেই জানি, দিদি তো ডক্টরেট হয়তো করেছেন বা করেননি, সেটা আমি মানে, করেননি, করলে তিনি একদম মানে তিনি তো ফাটিয়ে দিতেন একদম। তখন টাইমস অফ ইন্ডিয়া কংগ্রেস এমপি হ্যাজ বোগাস পিএইচডি, হ্যাঁ, একদম বোগাস বড় পেজ। বড় করে হুম, হুম, ফার্স্ট ইয়ে নিউজ হয়েছিল, ফার্স্ট পেজ নিউজ হয়েছিল, হুম। কংগ্রেস এমপি হ্যাজ বোগাস পিএইচডি। করেননি সেটা প্রশ্ন না, কিন্তু উনি কি রাজনীতির জন্য যতটা যেখানে যাওয়া যায় মানে সর্বোচ্চ পর্যায়ে যেতে পারেন? হ্যাঁ, সর্বোচ্চ পর্যায়ে যেতে পারেন। আমার মেয়ে বলে যে, মা, দিদি লিখছেন, মানে পোস্ট করেছেন যে আই ওয়াজ বিটেন এট দ্য কাউন্টিং সেন্টার। তাহলে মমতা দিদি, কিন্তু মমতা দিদি বলেন আমাদের বাড়ির সবাই, মমতা দিদি কেন সেদিন প্রতিবাদ করলেন না? আমার মেয়ে 16 বা 17, 16 পেরিয়ে গেছে, 17 পড়ছে, মানে এবার পড়বে। মুহূর্তের মধ্যে দল এক রাতের মধ্যে, দেখো 2011 সিপিএম হেরে গেছে, এখনো পর্যন্ত দলটা টিকে আছে। হুম। বিজেপি তো এতদিন ধরে, তোমরা বিশেষ কম আক্রমণ হয়নি 2021-এর পরে বিজেপির উপর। হুম। কংগ্রেস তো ক্ষমতার ধারে কাছে নেই, সেন্ট্রালেও নেই, এ রাজ্যে ছেড়েই দাও, দলগুলো টিকে আছে। তৃণমূল কংগ্রেসের কি এমন হলো যে হারার 24 ঘন্টা কাটলো না, দলের সব স্তরের নেতা মন্ত্রীরা এইভাবে তারা টিকবাজি খেলেন, এবং ভেতরের কি পরিমাণ অগ্নুৎপাত হচ্ছে? দেখো, দিদি সব দুর্নীতির মাথায় বসে আছে। দিদি সেটা দুর্নীতি দিদি হয়েছে, সেটা দিদি যতই নিজের থেকে গা থেকে ঝেড়ে ফেলতে চান, সেটা দিদি ঝাড়তে পারবেন না। এবং কর্মীদের সঙ্গে বস সুলভ মনোভাব, একদম, কর্মচারী সুলভ মনোভাব, একদম। দলীয় কর্মী বা সহকর্মী নয়। হ্যাঁ, আমার মনে আছে 89-এ একটা ঘটনায়, আমাদের বাড়ির পাশে একটা ব্রিজ ছিল, যেটা আমাদের বাড়ি আর সন্ধ্যারায় যে অভিনেত্রী তার বাড়িকে কানেক্ট করতো, সেটা ঋষি আশ্রম ব্রিজ। সেটা ভেঙে গেল। তখন আমরা স্কুলে পড়ি, আমিও পড়ি, আমার দাদাও পড়ি। আমার মায়ের চোখের সামনে ব্রিজটা ভেঙে পড়ে। মা ফোন ঘোরালেন মমতাদি, মমতাদি তখন কালো ফোন ঘুরিয়ে ঘুরিয়ে। তখন মা বললেন, আমি কি মমতা বন্দ্যোপাধ্যায়, তখন উনি যাদবপুরের এমপি, কথা বলতে পারি? তখন বললো, হ্যাঁ বলছি। আমি এই ঘটনা জানি। হ্যাঁ, তখন আমার মা বললেন, মমতা, মমতা, আমি শেখরের মা কথা বলছি। আমার দাদা তখন দিদির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বললো, হ্যাঁ বসুন, বলুন মাসিমা। মা বললেন, তোমাকে কিন্তু একবার ইমিডিয়েট আসতে হবে, আমাদের বাড়ির পাশের যে ব্রিজটা দিয়ে তুমি যাতায়াত করতে, সেই ব্রিজটা ভেঙে গেছে। কোন ব্রিজটা, যেটা সন্ধ্যারার বাড়ির সঙ্গে কানেক্ট হতো সেটা? মা বললেন, হ্যাঁ।
ঠিক আছে আমাকে 15 মিনিট সময় দিন, আমার গাড়ি ধরতে যতক্ষণ। দিদি আসলেন, দিদি রাত্রি 3:30 অব্দি বসে থাকলেন বাড়িতে, কাপের কাপ চা খাচ্ছেন? চা, হ্যাঁ চা হচ্ছে, দিদি তো আর কিছু খান না, চা খেয়ে। আর আমাদের বাড়িতে মনু বলে একটা মেয়ে থাকতো, সে তো চা দিয়েই যাচ্ছে, জল দিয়ে যাচ্ছে, দিদি যা যা রিকোয়ারমেন্ট বলছে। তো তারপরে ডুবুরি নামালেন, পাড়া থেকে দুটো বাচ্চা উদ্ধার হলো, দুজনই মৃত, একজন আমাদের পাড়ার আর একজন রিক্সাওয়ালাদের ঘরের মেয়ে, দুজনই বাচ্চাটা মারা গেছে, দুটোই বাচ্চাই মারা গেছে। মানে বিরোধী নেত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর এই প্রবল কর্মক্ষমতা এই সবটা ছিল, কিন্তু সবটাই সরকারে আসার জন্য, ক্ষমতা দখলের জন্য। হ্যাঁ সেটা তো আমরা বুঝিনি তখন, তখনও দিদি তোমরা ভাবতে অনেস্ট অনেস্ট লড়াই। হ্যাঁ অনেস্ট লড়াই, দিদি কত করলো দেখেছিস। তারপর তো সেটা আজকে জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে যখন রাজ্য বন্ধা, বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে, একের পর এক কারখানা চলে গেছে, সব শেষ, মনে হয় যে সিঙ্গুর আন্দোলন না করলে ভালো করতে, শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য প্রায় তৈরি হয়ে যাওয়া কারখানাটা যদি না সিঙ্গুর পাঠিয়ে আন্দোলন দিত। কে করেছিল, কে করেছিল? আমি করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তো হাইজ্যাক করেছিলেন। সেটা হাইজ্যাক করতে পারেন শুরু হয়েছিল তো কৃষি জমি রক্ষা কমিটির ওই স্থানীয় হ্যাঁ, একদম, হ্যাঁ সেখানে বিজেপি ছিল, সেখানে তৃণমূল ছিল, কিছু এটা ওটা ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ সন্ধানী, খুব ভালো গোলের গন্ধ চেনেন। হ্যাঁ স্ট্রাইকাররা যেমন ভালো গোলের গন্ধ চেনে, উনি খুব ভালো গোলের গন্ধ চেনেন। উনি হাইজ্যাক করলেন, কিন্তু উনি যদি এই কাজটা না করতেন, আজকে আজকে দেখো তার পাশে সেই সময় যারা, তাদের অধিকাংশ নেই আজকে তার পাশে। মদন মিত্র নেই, মদন মিত্র তো দীর্ঘদিন দলে প্রাপ্ত, আজকে অসুস্থ হয়েছেন, আমরা আরোগ্য কামনা করি। অর্জুন সিং নেই, পার্থ চট্টোপাধ্যায় নেই, আজকে মুকুল রায় নেই, মুকুল রায় থেকেও ছিলেন না, আজকে তুমি নেই, কেউ নেই। মনে হয় যে রাজ্যের জন্য উনি যদি এটা না করতেন তাহলে ভালো করতেন, রাজ্যের স্বার্থের কথা ভেবে। দেখো আমাদের এক সময় দিদি আমাকে, তখন পঙ্কজ ব্যানার্জি লিডার দি অপোজিশন, পঙ্কজ ব্যানার্জি ঘরে ফোন ছিল, দিদি ফোন করলেন, দিদি তখন নানুরে গেছে, 27শে জুলাই, কত সাল মনে নেই। দিদি বললেন যে বুদ্ধ আজকে বিধানসভায় আসবেন, শুনে বুদ্ধ, তখন আমি বললাম আসবেন, আজকে তো বৃহস্পতিবার দিদি, বুদ্ধবাবু তো আজকে আসবেন। তখন বললেন বুদ্ধবাবুকে 1 সেকেন্ডও বলতে দিবি না। বললাম কেন? বললাম আমি নানুরে, আমাকে ঢুকতে দিচ্ছে না। আমি তো তাহেলকা মাছি দিলাম, তোমাকে দিয়ে এগুলো করানো হতো, তুমি আবেগপ্রবণ ছিলে। আবেগপ্রবণ ছিলাম, এখন আমি আবেগপ্রবণ। হ্যাঁ তখন আমি বললাম, এবং অন্ধের মতো ভালোবাসা, অন্যের মতো ভালোবাসতাম। তখন আমি বললাম বুদ্ধ আপনি জবাব দিন, কেন মমতা দিকে ঢুকতে দেওয়া হচ্ছে। আমি বুদ্ধর গলা টিপতে গেলাম, বুদ্ধ তখন এই গলাটাকে এরকম করে রেখেছেন, মানে যদি আমি গলায় হাত দিই। তখন নন্দরানী দল কেশপুরের এমএলএ 1 লাখ ভোটে জিতেছে, নন্দরানী দল বুদ্ধকে বাঁচানোর জন্য আসছে। তখন বুদ্ধ বলছেন, আমি বলছি নন্দ দিদি তুমি যদি আসো তাহলে কিন্তু আমি সিএম এর গলায় হাত দিয়ে দেবো। বুদ্ধ এরকম করে রেখেছেন গলাটা। তারপরে দিদি আমাকে কি বলতেন জানো, আমি নাকি বুদ্ধবাবুর সঙ্গে প্রেম করি। আমি বললাম দিদি আমার তো প্রেম করে বিয়ে হয়েছে, আমি আর কতবার, আমি একটা হিন্দু ঘরে সধবা মানুষ, আমি আর কতবার প্রেম করবো, তুই বুদ্ধবাবু আসলি কেন সেজে গুজে যাস। তখন বৃহস্পতিবার, বৃহস্পতিবার তো লক্ষ্মীবার বলা হয়, পায়ে আলতা পরে আমি কপালে সিঁদুর পরতাম, কাজলও পড়তে। হ্যাঁ কাজলও পরতাম, আমি লিপস্টিক লাগিয়ে যেতাম, লিপস্টিক লাগাতে আমি খুব ভালোবাসি। আমাকে এখন আমার মেয়ে জিজ্ঞেস করছে, কালকে না পরশুদিন মাদার্স ডে গেল, তুমি অল্প বয়সের ছবিগুলো এখন আর দেখো কিনা জানি না, তোমাকে কাজল পড়লে বেশ লাগতো দেখতে। তখন আমি বলতাম আমাকে বাবা একটা কাজল দিস যদি তোর বাজেটে কুলায়। বলে মা পাপার থেকে আমি টাকা নিয়ে রেখেছি। আমি বললাম এখন তো মাদার্স ডে তোরা বুঝিস, কিন্তু তখন আমাদের আমার মা ছিল, আমরা মাকে কিন্তু কিচ্ছু দিতাম না, মা ভালোবাসতো পান আর চা খেতে। যখন আমাদের এই বাড়িতে তোমার দাদার সঙ্গে তো আমার লাভ লাগে, তখন মা বলতো ওগো বাড়ি গেলে, আমরা বাঙাল তো, ওগো বাড়ি গেলে পান দিব আর চা দিব তো। তখন আমি লালুকে জিজ্ঞেস করলাম, আমার বরের ডাকলাম লালু, তখন আমি বললাম হ্যাঁ গো তোমাদের বাড়িতে আমার মাকে চা আর পান দেওয়া হবে? তো বলে চা দেওয়া হবে জানি, কিন্তু দিদি একদম শেষ দিকে আমার অনেক গল্প করতে ইচ্ছে হচ্ছে দর্শকের জন্য, আমি আবার কিন্তু তোমার আরো সাক্ষাৎকার হবে, সবকিছু হবে, আরো অনেকে আছেন। আমি একদম শেষ প্রশ্ন তোমাকে করব। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিরোধী দলনেত্রী আর নেই, তিনি বিরোধী দলের নেত্রী, বিধানসভায় যেতে পারছেন না। শুনছি সাগরিকা ঘোষের সঙ্গে তার বাদানুবাদ হয়েছে, তিনি নাকি গায়ে হাত তুলেছেন শুনছি। সাগরিকা ঘোষ কে? রাজ্যসভার এমপি, তৃণমূলের সাংবাদিক, তিনি সাগরিকা ঘোষকে পদত্যাগ করতে বলেছিলেন, আমরা শুনতে পাচ্ছি যে আমি রাজ্যসভায় যাব। সাগরিকা ঘোষ বলেছেন না পদত্যাগ করবো না, তার জন্য নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চড় মেরেছেন, এরকমটা শুনতে আমরা শুনতে পাচ্ছি। আমি বারবার করে অন ক্যামেরা বলছি, এরকম অভিযোগ আমরা পাচ্ছি, সত্য মিথ্যা জানি না, তো আমার সামনে হয়নি, ভিডিও নেই, কিন্তু শুনতে পাচ্ছি। যাই হোক না কেন, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী যখন ছিলেন, তিনি গলা টিপতে গেছে এবং তার
তাকে কথা বলা হয়নি এমন কথা নেই, হ্যাঁ হ্যাঁ তিনি মিনিমাম রেসিপ্রোকেট করেননি, এবং তখন মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিনের জন্য কারাবাস করতে হয়নি। না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যদি এই কাজ হতো তিনি কি করতেন? আমার আজকে খুব ভালো লাগলো দেখে হ্যাঁ। যে আমাদের বর্তমান যে চিফ মিনিস্টার হ্যাঁ। শুভেন্দু অধিকারী তিনবারের মুখ্যমন্ত্রী কোনোভাবে যেন তার নিরাপত্তায় বিঘ্ন না ঘটে। হওয়াটা, তিনি একজন বয়স্ক, গুড জেস্টার। হ্যাঁ গুড জেস্টার। আমার মনে হলো তখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন আর শুভেন্দুর যদি বিরোধী দলনেতা থাকতেন, তাহলে তিনি তো তার সিকিউরিটি উদ্যোগ করে নিতেন। আমার তখন দেয়ার ইজ নো সিকিউরিটি, তাতে আমার কোনো দুঃখ নেই। আমার সিকিউরিটি দেবেন স্বয়ং ভগবান, মমতা দিয়েও দিতে পারবেন না আমার সিকিউরিটি। আমার সিকিউরিটি দেবেন তোমার প্রতিবেশিনীর বাড়িতে সিকিউরিটি আছে, অমৃতা সেনের বাড়িতে আছে, হ্যাঁ। পুলিশ থাকেন 24 ঘন্টা। হ্যাঁ। তোমার বাড়িতে নেই। না, আমার তাতে কোনো হেলদোল নেই। হ্যাঁ। আমি রাত্রে যখন শুতে যাই, হ্যাঁ। তখন আমি এক মনে বাবা লোকনাথের নাম হ্যাঁ। জপ করি, হ্যাঁ। যে বাবা বলেছেন যে হ্যাঁ। সুখের সময় অত্যন্ত কম, সে হ্যাঁ। সময় আমাকে ডাকিস না, হ্যাঁ। আর যদি বিপদে পড়ি। এখন সুখের সময় না অসুখের সময়? আমার হ্যাঁ। এখন আমি দিব্যি আরামে আছি, শান্তিতে আছি। মুখ্যমন্ত্রী আবার মাফ করবেন দর্শক, আমি চেষ্টা করেও না বলতে পারছি না, প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী। এক কথায় আমি মুখ্যমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিলাম। দিদি ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এক কথায় তোমাকে যদি তাকে বিশেষিত করতে বলা হয়, কি করবে? ছি, যদি তিনি সাগরিকা ঘোষের গায়ে হাত তুলে থাকে, তাহলে একটা কথাই, ছি দিদি ছি। যদি না তুলে থাকেন, এ তো আমরা অভিযোগ পাচ্ছি, সত্য মিথ্যা জানি না। হ্যাঁ, যদি না তুলে থাকেন তাহলে কি বলতে? তাহলেও ছি বলতে। তিনি আমাকে ফিজিক্যালি মেলাইন করেছেন, ফিজিক্যালি। এই গল্পটা শুনে শেষ করব। ফিজিক্যালি মেলাইন করেছেন, অনেকবার মেলাইন করেছেন ফিজিক্যালি। এই গল্পটা শুনে শেষ করব, কি করেছে? ফিজিক্যালি মেরেছেন আমাকে। একবার কংগ্রেসের ডাকা বন্ধ ছিল, কোন সাল মনে নেই, ওনার বাড়িতে একজন ভাইয়ের বউ আছে যে বামপন্থী মনোভাবাপন্ন। কার বাড়িতে? মমতাদির বাড়িতে। তো তার বোনেরা আমাদের লক্ষ্য করে ঢিল মারছিল, গন্ডগোল বেঁধে গেল। তখন তৃণমূল কিন্তু হয়নি, আমরা তখন কংগ্রেস। তখন আমি এসে বললাম, দিদি অমুকের বোনেরা আমাকে ঢিল মারছে। দিদি আমাকে ঠাস করে একটা চড় দিল। তখন সবাই বললো যে দিদি ওকে মারলে কেন? ওর বোনেরা তো তোমার গায়ে বা আমাদের তৃণমূল কংগ্রেসের গায়ে কোনো মানে কংগ্রেসের গায়ে কোনো করেনি, আঘাত করেনি, করেছে তো অমুকের বোনেরা। আর কি বলবো আমি জানি না। আজকে এই কথা জানি যে তুমি ভারত ঈশ্বর শাহজাহান, কালো স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান। জীবন যৌবন ধন মান আজকে সবকিছু হারিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আমার আপনার মতো একজন সাধারণ মানুষ, প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমরা তার দীর্ঘ জীবন কামনা করি, এবং তার পরিণতি থেকে সমস্ত রাজনৈতিক দলের সমস্ত মানুষকে শিক্ষা নিতে বলি। আপনার ছায়া যেন আপনার থেকে বড় না হয়ে যায়। আপনার আলোর উৎস জনগণ, জনগণকে প্রাপ্য সম্মান দিন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।